আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা দারুণ একটা স্ট্র্যাটেজিক ব্রেকডাউন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কিভাবে একজন অপমানিত শিক্ষক আর এক সাধারণ তরুণ মিলে নিখুঁত কৌশলে প্রাচীন ভারতের প্রথম মহাসাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেটাই আমরা আজ দেখব। এটাকে শুধু প্রাচীন ইতিহাস ভাবলে কিন্তু ভুল হবে, বরং এটা হচ্ছে ডিসরাপটিভ স্ট্র্যাটেজি, অ্যাজাইল পিভটিং আর অপারেশনাল স্কেলিংয়ের একদম পারফেক্ট একটা মাস্টার ক্লাস। কীভাবে সম্পূর্ণ শূন্য থেকে শুরু করে একটা বিশাল সিস্টেম দাঁড় করাতে হয়, এই কাহিনী তার এক চূড়ান্ত উদাহরণ। চলুন আজকের স্ট্র্যাটেজিক সিলেবাসটা এক নজরে দেখে নিই। একটা সাধারণ বিদ্রোহ থেকে শুরু করে সম্পূর্ণ মার্কেট ডমিনেন্স বা সাম্রাজ্যের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অসাধারণ এই যাত্রাকে আমরা ৫টি ধাপে বিশ্লেষণ করব। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম বিভাগে, দুই বহিরাগতের ভিশন, যেখানে তারা মনোপলিস্টিক নন্দ রাজবংশকে চ্যালেঞ্জ করেছিল। এই অভাবনীয় অর্জনের মাত্রাটা বুঝতে হলে প্রথমেই তৎকালীন একচেটিয়া অবস্থা আর এই পুরো ডিসরাপশনের অবিশ্বাস্য টাইমলাইনটা একটু দেখা দরকার। এই টাইমলাইনের সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো তাদের এক্সিকিউশনের অবিশ্বাস্য গতি। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর উত্তর পশ্চিম ভারতে যে বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেটাকে তারা অভাবনীয় নিপুণতায় কাজে লাগিয়েছিলেন। মগধের নন্দ রাজবংশের অবস্থাটা একটু চিন্তা করুন। তাদের অঢেল সম্পদ আর বিশাল সেনাবাহিনী ছিল ঠিকই, কিন্তু তাদের কোনো জনসমর্থন ছিল না। ভারী করের কারণে মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ জমছিল, আর ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগানোর সুযোগ পেয়েছিলেন উচ্চ প্রশিক্ষিত ও দূরদর্শী এই দুই বহিরাগত। চাণক্যের প্রখর বুদ্ধি আর তক্ষশিলায় চন্দ্রগুপ্তের কঠোর সামরিক ও কূটনৈতিক প্রশিক্ষণ মিলে এক অদম্য শক্তির জন্ম দিয়েছিল। এবার আসি দ্বিতীয় বিভাগে, কিভাবে তারা গেরিলা কৌশলে পিভট করেছিল, মানে তাদের ফেইল্ড এমভিপি বা ইনিশিয়াল স্ট্র্যাটেজি থেকে দুর্দান্ত একটা পিভট করার গল্প। সব দুর্দান্ত কৌশলই কিন্তু কিছু বাধা থাকে, আর আমরা এখন তাদের তেমনই একটা চরম বিপর্যয়কর প্রাথমিক সামরিক সিদ্ধান্তের দিকে তাকাতে যাচ্ছি। ইতিহাস আর লোককথা অনুযায়ী একটা সামান্য ঘটনায় তাদের পুরো চিন্তাধারা বদলে দেয়। কথিত আছে, একদিন তারা দেখলেন একটা বাচ্চা গরম রুটির ঠিক মাঝখানে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। তখন এক মহিলা তাকে বলেছিলেন যে আগে কিনারা থেকে খাওয়া শুরু করতে হয়। এই ছোট্ট দৃশ্যটাই ছিল চাণক্য এবং চন্দ্রগুপ্তের জন্য বিশাল একটা কৌশলগত পরিবর্তনের মূল অনুঘটক। এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হল, তারা মুহূর্তের মধ্যে তাদের কৌশল বদলে ফেলতে পেরেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন সরাসরি কেন্দ্রে হামলা করাটা একটা নিশ্চিত ব্যর্থতা, তাই তারা সেখান থেকে সরে এসে দ্রুত গতিসম্পন্ন ও বিকেন্দ্রীভূত গিরিলা যুদ্ধের দিকে পিভট করেন। লক্ষ্য ছিল একটাই, সরাসরি কেন্দ্রে আঘাত না করে ধীরে ধীরে সীমান্ত অঞ্চলগুলো দখল করে নন্দদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়া। এরপর আমরা প্রবেশ করছি তৃতীয় বিভাগে, গুপ্তচর নেটওয়ার্কের ব্যবহার এবং ইনফরমেশন অ্যাসিমেট্রি বা তথ্যের অসাম্য দূর করা। এই জটিল সীমান্ত কৌশল বাস্তবায়ন করতে এবং মূল প্রশাসনিক কেন্দ্রকে ভেতর থেকে দুর্বল করতে নিখুঁত তথ্যের আধিপত্য থাকাটা একদম অপরিহার্য ছিল। ইনফরমেশন অ্যাসিমেট্রি বা তথ্যের অসাম্য বলতে আসলে কি বোঝায়? সহজ কথায়, কৌশলগত সুবিধা পাওয়ার জন্য এমন সব গোপন তথ্য নিজের কাছে রাখা যা প্রতিপক্ষের কাছে নেই। চাণক্য খুব ভালো করেই বুঝতেন যে ক্ষমতার প্রতি সবচেয়ে বড় হুমকি শুধু সীমান্তের বাইরে থেকেই আসে না, প্রশাসনের ভেতর থেকেও আসে। চাণক্যের অর্থশাস্ত্রে উল্লেখিত এই বিকেন্দ্রীভূত তথ্য সংগ্রহের পদ্ধতিটা সত্যি দারুণ। তারা সাধারণ নাগরিকদের, যেমন ব্যবসায়ী, সন্ন্যাসী, ভিক্ষুক বা নর্তকীদের গুপ্তচর হিসেবে নিয়োগ করতেন। এর মাধ্যমে তারা ক্রমাগতভাবে সাম্রাজ্যের প্রতিটি দুর্বলতা ম্যাপ করতে পেরেছিলেন। এবারে চতুর্থ বিভাগ, কেন্দ্রীভূত সাম্রাজ্য স্কেলিং। কিভাবে একটা ক্ষিপ্র স্টার্টআপ একটা জটিল শাসন ব্যবস্থায় রূপ নিল, সেটাই এবার আমরা দেখব। আনুমানিক ৩২১ খ্রিস্টপূর্বাব্দে নন্দ সেনাপতি ভদ্রশালকে পরাজিত করার পর তাদের এই যুদ্ধভিত্তিক স্টার্টআপটি আনুষ্ঠানিকভাবে একটা বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত হয়। আগের কৌশলগুলোর সাথে এই পর্যায়টা একটু মিলিয়ে দেখলে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার চোখে পড়বে। একটা শাসন ব্যবস্থাকে উৎখাত করার জন্য যে ক্ষিপ্র গেরিলা কৌশলের প্রয়োজন হয়, আর তাকে টিকিয়ে রাখার জন্য যে সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামোর প্রয়োজন, এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস।
চন্দ্রগুপ্ত খুব দ্রুত বুঝতে পেরেছিলেন যে এখন আর শুধু আক্রমণ নয়, বরং কর ব্যবস্থা, বাণিজ্য এবং অবকাঠামোর একটা বিশাল কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ প্রয়োজন। তাদের রাজধানী পাটলিপুত্র ছিল অনেকটা আজকের দিনের আধুনিক কর্পোরেট হেডকোয়ার্টারের মতো। গ্রিক দূত মেঘাস্থিনিস তার ইন্ডিকা বইতে এই শহরের অসাধারণ নগর পরিকল্পনা, বিশাল কাঠের প্রাচীর আর সুশৃঙ্খল বাজার ব্যবস্থা দেখে নিজের চরম বিস্ময় প্রকাশ করেছিলেন। আমাদের শেষ আর পঞ্চম বিভাগ, আলেকজান্ডারের উত্তরসূরিকে পরাজিত করে মার্কেট ডমিনেন্স বা বাজারের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করা। নিজেদের কার্যক্রম সফলভাবে স্কেলিং করার মানে কেবল অভ্যন্তরীণ প্রশাসন ঠিক রাখা নয়, বিশাল বৈশ্বিক প্রতিযোগীদের হাত থেকে নিজেদের রক্ষা করাটাও জরুরি ছিল। বিশেষ করে প্রতিযোগী যখন হয় আলেকজান্ডারের এক দুর্ধর্ষ জেনারেলের বাহিনী। এই নতুন বিশাল রাষ্ট্রকে রক্ষা করতে চন্দ্রগুপ্ত এক অভাবনীয় সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। সংখ্যাটা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো, পুরো ৬ লক্ষ পদাতিক সৈন্য। আর এই সুবিশাল পদাতিক বাহিনীকে ব্যাকআপ দিচ্ছিল ৯,০০০ যুদ্ধ হাতি। চিন্তা করে দেখুন, প্রাচীন যুগে এই যুদ্ধ হাতিগুলো ছিল আধুনিক ট্যাঙ্কের মতো ভারী বর্ম, যা মূলত শত্রুর সারি ভেঙে গুড়িয়ে দিতে এবং তাদের মনে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে দিতে নিখুঁতভাবে ব্যবহার করা হতো। ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক জেনারেল সেলিউকাসকে তারা শুধু সামরিকভাবেই পরাজিত করেননি, বরং অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা শান্তি চুক্তিও করেছিলেন। ৫০০ যুদ্ধহাতির বিনিময়ে তারা আফগান ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, যা তাদের সীমানাকে সুরক্ষিত করেছিল এবং লাভজনক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। সব শেষে একটা বিষয় আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। সাম্রাজ্যের দায়িত্বভার ছেলের হাতে তুলে দিয়ে শেষ বয়সে অবসর নেওয়ার আগে চন্দ্রগুপ্ত প্রমাণ করে গিয়েছিলেন যে কেবল সিস্টেমকে ভাঙাই যথেষ্ট নয়, বরং ডিসরাপশন এবং শৃঙ্খলা, এই দুয়ের ওপর নিখুঁত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল দীর্ঘস্থায়ী সাফল্যের চাবিকাঠি। চাণক্য আর চন্দ্রগুপ্তের এই অ্যাজাইল পিভেটিং, নিখুঁত ইন্টেলিজেন্স আর স্ট্রাকচার্ড স্কেলিংয়ের প্রাচীন কৌশলগুলো আজকের আধুনিক বিশ্বের জটিল নেতৃত্ব এবং পরিচালনার ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক হতে পারে, সেটাই আসলে ভাবার বিষয়। এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ।